সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমরা এই মুহূর্তে আছি আমার বাংলা স্টুডিওতে। এবারে বিশ্ব ডায়াবেটিক দিবসের মূল স্লোগান ছিল বা প্রতিপাদ্য ছিল যে কর্মস্থলে ডায়াবেটিকের সচেতন করুন, গড়ে তুলুন। তো এই বিষয় নিয়ে আমরা অনেক ডক্টর এবং অনেক জনস্বাস্থ্যবিদ বিভিন্ন কথা তুলে ধরেছেন বিভিন্ন মিডিয়াতে, এবং এসব সচেতনতা সোসাইটিও বিভিন্ন কার্যক্রম করেছেন। আজকে আমার বাংলা স্টুডিওতে আমাদের সবাইকে উপস্থিত আছেন সম্মানিত অতিথি এবং দীর্ঘদিন ধরে ডায়াবেটিক রোগীদেরকে নিয়ে যিনি সেবা দিয়ে আসছেন। উনি শুধু চিকিৎসাই করছেন না, সেবা এবং চিকিৎসা এই দুটি শব্দ কিন্তু ভিন্ন। যখন একজন চিকিৎসক সেবা এবং চিকিৎসা দুটিকে একত্র করে একজন রোগীকে ট্রিটমেন্ট করে থাকে, আমি মনে করি উনি হয়তোবা অন্য 10 জন ডক্টর থেকে ব্যতিক্রম ভাবে রোগীকে দেখে থাকেন, এবং রোগী হয়তো ওনার চেম্বার থেকে যখন বাহির হন তখন মনটা হয়তোবা ওনার প্রতি উজাড় থাকে। তো যাই এমনই একজন চিকিৎসক আমার ভাবনা স্টুডিওতে হাজির হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। ধন্যবাদ মাজার সাহেব, আপনাকেও। আসলে দর্শক মন্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দেখছেন, সাথে এই লাইভে দেখবেন বা পরে দেখবেন, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো আজকে স্যারের কাছ থেকে আমরা ছোট আকারে একটা প্রশ্নের আকারে আমরা জানবো যে বিশ্ব ডায়াবেটিক দিবসে যে প্রতিপাদ্য ছিল যে নো মোর ফর ডায়াবেটিক এট ওয়ার্ক, এটাকে যদি বাংলা রূপান্তর করি তাহলে এরকম দাঁড়ায় যে কর্মস্থলে ডায়াবেটিক সচেতনতা গড়ে তুলুন। তো এবছর যে প্রতিপাদ্যটা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু উপযুক্ত আপনি মনে করেন? এটা খুবই একটা সুন্দর সমসাময়িক একটা প্রতিপাদ্য করা হয়েছে আমি মনে করি। কারণ কর্মস্থলে ডায়াবেটিস আসলে অনেক রোগী লোক কিন্তু জানেই না তার ভিতরে যে ডায়াবেটিস হয়ে আছে। ম্যাক্সিমাম লোকে দেখা যায় কি, মানে অন্য কোনো একটা অসুখের জন্য হয়তো সে রুটিন চেক আপ করতে গেছে বা কোনো একটা অপারেশন হবে বা সার্জারি হবে, সেটার জন্য তার কিছু কিছু টেস্ট থাকে, তো তখন দেখা গেল যে তার ডায়াবেটিস ধরে গেছে আর কি। কর্মস্থলে ডায়াবেটিস এটা খুব চমৎকার একটা মানে প্রতিপাদ্য বিষয় আমি মনে করি, এবং এই ব্যাপারে যদি সতর্ক থাকে মানুষজন, তাহলে কর্মস্থলে সে মোটামুটি সে ভালোভাবে সার্ভিস দিতে পারবে, আমি এটা আশা করি। অসংখ্য ধন্যবাদ। তো আরেকটা বিষয় নিয়ে জানতে চাচ্ছি যে আপনি দীর্ঘদিন ধরে বার্ডেন স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্যারের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানে আপনি কর্মরত আছেন, এবং আউটডোরে আপনি ডায়াবেটিক রোগীকে সেবা দিচ্ছেন। তো আপনি কি মনে করতে পারবেন বা আমাদেরকে এটা ডাটা বা আনুমানিক একটা আইডিয়া দিতে পারবেন যে আপনার 7 দিনে যদি আপনি চিকিৎসা দেন বা 7 দিনে 6 দিন যদি চিকিৎসা দেন, এর ভিতরে কতজন চাকরিজীবী এরকম আসে আপনার কাছে ডায়াবেটিক রোগী হিসেবে? চাকরিজীবী তো আসে মোটামুটি। আমরা যদি ধরেন সপ্তাহে ধরেন যদি আমরা 200 বা 250 রোগী যদি আমরা দেখি, তার মধ্যে অবশ্যই এখানে 1 থেকে 150 রোগী থাকবে চাকরিজীবী। তাহলে এখন একটা প্রশ্ন থেকে যায় স্যার, দেখো চাকরিজীবী যারা তারা তো সবাই শিক্ষিত আমরা বলতে পারি, তাহলে আমরা এই কথাটা কি বলতে পারি শিক্ষিত হওয়ার পরেও সে ডায়াবেটিক সচেতনতা কতটুকু পেয়েছে তাকে? আপনি কি আসলে আমাদের কাছে যে সমস্ত রোগীরা আসে, বিশেষ করে নতুন রোগী যারা আসে, যাদেরকে বলে নিউ কেস, এরা দেখা যায় যত কিছু তাদের কিছু সিমটম থাকে, যে কারণে তারা এখন তো একটু অন্য লোকজন নেট দেখতেছে বা ইউটিউবে দেখতেছে বা স্বাস্থ্য বিষয় পত্রিকাগুলো পড়তেছে, এটার কারণে কিছুটা সচেতন হয় বা তার কিছু সিমটমে সে সন্দেহ করে, তখন এসে আমাদের কাছে গেলে টেস্ট করার পরে যখন একটা ডায়াগনোসিস হয় বা টেস্ট রিপোর্ট সহ আমাদের কাছে আসে, তখন আমরা তাদেরকে বলে দিই যে আপনার কিন্তু ডায়াবেটিস হয়ে গেছে। যাদের একটু বেশি হয়ে যায় ডায়াবেটিস, তারা আমরা বলি যে আপনি ইনসুলিন ব্যবহার করেন। যাদের একটু কম আছে তাদেরকে আমরা বলি যে আপনি ওষুধ ইয়ে করেন। যাদের দেখা যাচ্ছে ডায়াবেটিস না, মানে প্রি ডায়াবেটিক কন্ডিশন যেটা, সেক্ষেত্রে তাদেরকে আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশনটা করার জন্য, যে আপনার জীবনযাত্রার মানটা মানে আপনি একটু চেঞ্জ করবেন। আপনি যেভাবে জীবনযাপন বর্তমানে করছেন, আপনি এইভাবে জীবনযাপন করলে খুব অদূর ভবিষ্যতে আপনি ডায়াবেটিক আক্রান্ত হবেন। এটার থেকে আপনি যদি বেরিয়ে আসতে চান, আপনার জীবনযাত্রাকে পরিবর্তন করতে হবে, মানে এটাকে ইংরেজিতে বলে লাইফস্টাইল মডিফিকেশন। ওটার উপরে জোর দেয় আর কি। অসংখ্য ধন্যবাদ। তো এখন একটা বিষয় যে আমরা জানি, যখন আমরা ডায়াবেটিক শব্দটাই আমরা একসময় শুনতাম না, যখন আস্তে আস্তে শোনা শুরু করি তখন অনেকে বলতো যে ডায়াবেটিক এটা করে ধনীদের রোগ, এবং যারা স্বাস্থ্যবান তাদের রোগ, অনেক বয়স হলে তাদের রোগটা হয়। আসলে এই জায়গা থেকে কি মানুষ এখন সরে আসছে? যে কারো যে কোনো বয়সে ধনী গরিব যে কারো হতে পারে। যেমন আপনি 7 দিনে যদি 6 দিনে যদি 200 রোগী দেখেন, এর ভিতরে ধনী বা আর্থিকভাবে সক্ষম, আর্থিকভাবে কিছুটা অক্ষম, এরকম কেমন রোগী পেয়ে থাকে? সুন্দর প্রশ্ন। আপনি যেটা অবাক হবেন যে এখন দিন মজুর রিক্সাওয়ালা, বাসা বাড়িতে কাজ করে, কাজের বুয়া, এদেরও ডায়াবেটিস হচ্ছে। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, যে আপনি যে বললেন যে বড় লোক মানুষের আগে ডায়াবেটিস হতে এরকম ধরে ধারণা ভুল কনসেপ্ট। জি হ্যাঁ, এখন সবাই কিন্তু এই ডায়াবেটিস রোগটা তাদেরকে ধরছে, বিশেষ করে গ্রামের কৃষক, হ্যাঁ, দিন মজুর, তারপরে আপনার যে খেটে খাওয়া মানুষ, এদেরও কিন্তু এখন ডায়াবেটিসটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন যে আমরা জানতে চাও আর কি আপনার কাছে, যে অনেক সময় দেখা যায় যে আমরা যখন বিভিন্ন প্রেজেন্টেশন বা প্রফেসররা বা অধ্যাপকরা যারা বা আপনারা যারা বিভিন্ন প্রেজেন্টেশন দিয়ে দেখি ডায়াবেটিস সম্পর্কে, সবসময় একটা অ্যাডভাইস দেওয়া থাকে যে আপনারা কর্মবিমুখ হয়ে যাচ্ছি, আমরা কাজ কম করছি বা পরিশ্রমী যে কাজগুলি সেগুলি করছি না, এই জন্য বা অনেক কিছু হচ্ছে এরকম। তো এখন যদি আমি ধরি একজন রিক্সা ড্রাইভার, সে কিন্তু সারাদিন কষ্ট করছে, সারাদিন পরিশ্রম করছে, তো এই বিষয়টা, এই কনসেপ্টটার সাথে আমরা কি স্টাডির কিছু কম, মানে আমাদের কিছু গ্যাপ আছে কিনা এখনো, বা আমাদের রিসার্চের কোনো গ্যাপ আছে কিনা, তাহলে তারও তো ডায়াবেটিস হচ্ছে। দেখা যায় যে বার্ডেমের আমি শুনেছি যে সংস্করণ ডিপার্টমেন্ট একটা আছে এখানে অনেক অসহায় মানুষদেরকে সেবা দিয়ে থাকে, তারা অনেক রুগীকে সেবা দিয়ে থাকে, অনেক সামাজিক, এখানে অনেক মানুষ, তারা দিনে একটা মানুষ দিনে খেতে কষ্ট করে তারা কিন্তু আর্নিং করে, তারপরে খাবার খায়, খেতেও পারে না স্বাভাবিকভাবে, তাদের ডায়াবেটিসটা, এই বিষয়ে কি আমি মনে করি পুরো বিশ্বব্যাপী কি রিসার্চের কিছু অভাব বা স্টাডি রয়েছে কিনা, বা আপনার এই বিষয়ে অপিনিয়নটা কি হতে পারে? এই বিষয়ে স্টাডি হচ্ছে কিনা আমার ঠিক জানা নাই, কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে একটা মানে ভালো একটা স্টাডি হওয়া উচিত, এমন এদের তো এফেক্ট করছে, এরা যারা যে কাজ করতেছে দিনে খেটে খাওয়া, এটা তো অনেক পরিশ্রম করছে, তারপরও তাদেরকে তাদের ডায়াবেটিস ধরে যাচ্ছে, কেন হচ্ছে বা কি কারণে এদেরকে হচ্ছে, এটার কারণে কেন না আর্থিক দুশ্চিন্তার কারণে, যে মেন্টাল এই স্ট্রেসের কারণে কি তারা ডায়াবেটিস আক্রান্ত হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো আসলে আমি মনে করি যে একটা ব্যাপক হারে একটা মানে স্টাডি হওয়া উচিত, এবং সেটা একটা রিপোর্ট বা রেজাল্ট জনসম্মুখে প্রকাশ করা উচিত। একটা ভালো কথা বলছেন, বা আপনিও সেই জিনিসটা স্বীকার করলেন। তো ওই দিন আমি একটা গিয়েছিলাম বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে, তো উনি এই কথাগুলি বললেন। তো সেই প্রেক্ষিতে কিন্তু আজকে আমাদের স্টুডিওতে যে সম্মানিত অতিথি ডক্টর SM নওশেদ স্যার উপস্থিত আছেন, তাই ওনাকে এই বিষয়টা জানতে চাই। তো উনি যে বিষয়টা বললেন যে আসলে আমাদের এই বিষয়টা নিয়ে ব্যাপক হারে রিসার্চ হওয়া দরকার, স্টাডি হওয়া দরকার। তো যাই হোক, আবার আমরা স্যারের কাছে আরেকটা বিষয় জানতে চাই যে ডায়াবেটিকের যে ব্যাপারটা আমরা অনেক সময় অনেক বলে থাকি যে তোর ডায়াবেটিক হয়ে গেছে, তুই তো আর খেতে পারবে না, তোর তো খাওয়ার দিন শেষ। এই বিষয়টা সম্পর্কে যদি একটু মানুষকে বলতেন, এবং ভয় দেখে কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে যে খাবার দাবার যে সব নিষেধ তা কিন্তু না, কিছু স্পেসিফিক খাবার এগুলো আমরা তাদেরকে বর্জন করতে বলি বা অ্যাভয়েড করতে বলি, যেমন চিনি, মিষ্টি, গুড়, মধু, তারপর আইসক্রিম বা ফাস্টফুড, এই সমস্ত। এছাড়া সব খাবারই কিন্তু তারা খেতে পারবে, আর কোনগুলো সে ইচ্ছা মতো খেতে পারবে, ইচ্ছা মতো যেগুলো খেতে পারবে তার কিছুটা আমি বলে দিই। যেরকম ফলের মধ্যে দেখা যাচ্ছে টক যে ফলগুলো আছে, শুধু কামরাঙ্গা আর বিলম্ব এই দুটা জিনিস বাদে অন্যান্য টক ফল সবই খেতে পারবে। আর আপনার যে তরকারির মধ্যে সে বিভিন্ন রকম সবজি, লাউ, তারপরে আপনার পালং শাক, কচু শাক, এগুলো সে সবগুলো সে ইচ্ছা মতো খেতে পারবে, খেতে পারবে না। অনেকের মনে ভুল ধারণা থাকে যে ডায়াবেটিস হয়ে গেছে যে আলু খেতে পারবো না, আসলে কিন্তু বিষয়টা তা না। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বেশ কয়েকটা বিষয় সম্পর্কে জানলাম। তো আসলে স্যারে বিস্তারিত বললেন। তো এখানে যদি আমরা বলি, সহজ কথাটা বলি, স্যারের কথাটাকে সামারি যদি করি সম্মানিত দর্শকদেরকে, যে স্যার এই জিনিসটা বলতে চাচ্ছেন যেটা হচ্ছে শর্করার কথা, হ্যাঁ, এই ধরনের গুলো যেগুলি আরো বেশি কম সেগুলো একটু বেশি পরিমাণে খাবে, এই বিষয়টা বোঝা যাচ্ছে। তো আমরা যেহেতু এবারে প্রতিপাদ্য যে কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, তো সুতরাং আমরা কর্মস্থল নিয়ে আরেকটি বিষয় জানা রয়েছে যে আমরা কর্মস্থলে অনেক রোগী আছে, অনেক যারা কর্মী বা স্টাফ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে দেখা যায় মেন্টাল স্ট্রেস একটা বিষয় বা অন্যান্য বিষয়গুলি রয়েছে। এছাড়াও আমরা কি এটা কি ভাবতে পারি কিনা তার যে দৈনন্দিন যে বিষয়গুলো রয়েছে সেটা ওয়াশরুম বা অন্যান্য সে সঠিকভাবে করতে পারে কিনা, এই বিষয়ে যদি আপনি সচেতনমূলক কিছু বলতেন। যে একটা খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন, অনেক ধন্যবাদ। আসলে কর্মস্থলে যারা ডায়াবেটিক পেশেন্ট থাকে তাদের কাছে একটু মানে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা তাদের উপর সুপিরিয়র যারা আছেন তাদের একটু তাদের কেয়ারফুল হইতে হবে আর কি। যেমন ডায়াবেটিস রোগীদের কিন্তু আমরা বলি যে 3 বেলা খাবার কিন্তু যথেষ্ট না, 3 বেলা খাবার মাঝখানে কিন্তু 3 বেলা নাস্তা করতে হয়। কারণ একটা লোক যদি ধরেন আপনার সকাল 8টার সময় অফিসে আসলো, সে অথবা 2টা 3টা পর্যন্ত সেখানে অফিসে থাকবে,
হ্যাঁ, তাকে অবশ্যই একটু সকাল 11টার দিকে হালকা একটু খাবারের জন্য ব্রেক দিতে হবে, একটা না তাকে কাজ করতে না দিয়ে। এবং এটা কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তার কিন্তু জিনিসটা খেয়াল রাখতে হবে যে ভদ্রলোক ডায়াবেটিক পেশেন্ট, এটাকে কিন্তু আমাকে একটু মাঝখানে একটু টি ব্রেক দিতে হবে, সে যেন একটু খেয়ে আসে। তারপরে এত কাজ চাপাই দেওয়া যাবে না যে সে 8টা থেকে 2টা পর্যন্ত সে শুধু কাজই করতে থাকবে এবং বেশি কাজ করতে গেলে সে কিন্তু হাইপো হয়ে যাবে এবং তার পারফরমেন্স কিন্তু সেরকম আশা করা যাবে না। হ্যাঁ, যখন একটা মানুষের সুগার লেভেলটা কমে যায় তখন কিন্তু এটা তার কাজের উপরে কিন্তু এটা একটা এফেক্ট পড়ে। হ্যাঁ, সুগার লেভেল কমে গেলে তার কাজের এফেক্ট পড়বে, এমনকি তার মেজাজের উপরে একটা এফেক্ট পড়বে, কনসেন্ট্রেশনের উপর একটা এফেক্ট পড়বে। কারণ একটা লোক অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, তাকে যদি আমি একদম সকাল থেকে একদম তার পর্যন্ত কাজে দিয়ে রাখি, সে দেখা যাবে 12টার পর থেকে সে মনোযোগ দিয়ে কাজ করতে পারবে না। তাকে যদি আমি একটু খাওয়ার সুযোগটা না দিই বা একটু টি ব্রেক যদি তাকে না দিই, ঠিক আছে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। যারা কর্তৃপক্ষ যারা আছেন, যারা নিয়োগ দিচ্ছেন বা করছেন, তাদের একটু তাদের প্রতি একটু কিছুটা সদয় থাকা উচিত মনে করি। তাহলে এই বিষয়ে যদি আমরা এইভাবে বলি, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, ম্যানেজিং ডিরেক্টর বা এই বিষয়ে যারা নিয়োগ কর্মকর্তা যারা রয়েছেন, তারা ডায়াবেটিক থেকে তাদেরকে ডিনাই করবে তা না। বিষয়টা হলো এই যে তাদেরকে নিয়োগ দিবে, কিন্তু তাদের যে প্রপার তার নিজের প্রতি যে একটা টেক কেয়ার, এইটা করার সুযোগ করে দিতে অবশ্যই। যদি সুযোগ করে দেয়, কাজের ক্ষেত্রে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না এবং অন্য একজন সুস্থ মানুষ থেকে যে কম বাড়বে তা না, তো তাকে যদি সুস্থ পরিবেশটা দেওয়া হয়। ওয়াশরুমের কথাটা যেটা ডায়াবেটিক পেশেন্টদের অনেকেরই কিন্তু একটু ঘন একটু বারবার হয়তো তার ওয়াশরুম যেতে হতে পারে, সেক্ষেত্রে ওয়াশরুমের পরিবেশটা কিন্তু সুন্দর রাখা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বিশেষ করে দেখা যায় অনেক নারী কর্মকর্তা বা কর্মচারী তারা দেখা যায় ওয়াশরুমটা নোংরা থাকার কারণে তারা কিন্তু যেতে চায় না। তো দেখা যায় যে দীর্ঘ সময় যখন সে তার প্রস্তাবটাকে আটকে রাখছে, এটা কিন্তু তার দীর্ঘমেয়াদী কিডনির ক্ষতি হয়ে যাচ্ছে। এমনিতে তো তার ডায়াবেটিসের কারণে কিডনির একটা ড্যামেজ হয়ে যায়, তারপর যখন সে এই যে দীর্ঘ সময় যদি সে ওয়াশরুমে না যায়, পরিবেশের কারণে ওয়াশরুমের পরিবেশটা নোংরা হওয়ার কারণে এটা কিন্তু তার কিডনির ক্ষতিটাকে আরো ত্বরান্বিত করে দিচ্ছে। তো আমি মনে করি যারা যারা অফিস যারা ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, তারা অবশ্যই ওয়াশরুম গুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সবার যেন উপযুক্ত যেন থাকে, সেটা যেন তারা প্রপারলি মেনটেন করে। তো সম্মানিত দর্শক, আমাদের আজকের স্টুডিওতে সম্মানিত অতিথি ডক্টর এস.এম. নওশের স্যারের খুব মূল্যবান পরামর্শমূলক উপস্থাপনা আমরা শুনতে পেলাম। তো আজকের যে আমাদের মূল বিষয় ছিল যে কর্মস্থলে ডায়াবেটিক বিষয়টা আমরা শুধু সচেতনতা যে হব বা আরেকজনকে বলবো তা না, নিজের জীবনে এবং নিজেও যদি চাকরি করি, নিজের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে এই কাজটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। ডায়াবেটিস এখন বলতে গেলে মহামারী কথাটা বলবো না, মানে অনেক বিষয়গুলি রয়েছে। তো যাই হোক, সেই পর্যায়ে চলে এসেছে এবং অনেক ক্ষেত্রে শুনতে পাই যে আমরা বাংলাদেশের জাতীয় রোগ ডায়াবেটিস বলা হয়, মজা করেই বলে, যেটা হয় মজা করেই বলে জানি। তো সুতরাং এটা কিন্তু রোগও না, সেই বিষয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও স্যারের দ্বারা আমরা উপস্থাপন করবো যে ডায়াবেটিস আসলে কি সেটা, এবং ডায়াবেটিসের কারণে যে কমপ্লেক্স যে রোগগুলি হয়ে থাকে, আরো জটিল যে রোগগুলি হয়ে থাকে, সেই রোগগুলি সম্পর্কেও আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো। আমরা আশা করি আপনারা আমার বাবলা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, যার প্রেক্ষিতে আমরা এরকম সচেতনমূলক বিভিন্ন রোগ সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং এই ক্ষেত্রে আপনাদের সহায়তা চাই। এবং স্যারকে যদি আপনারা স্যারের সাথেও আপনারা কিন্তু পরামর্শ করতে পারেন এবং স্যারের পরামর্শ নিতে পারেন, নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন স্ক্রল হচ্ছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সাথেও মুগদা এরিয়াতে যারা আছেন তারা আমাদের অর্থাৎ এই চ্যানেলের সাথে, এই চ্যানেলের ভিডিওর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, সেই প্রত্যাশা। এবং স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।